হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ২৪ ঘন্টার জন্য চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিরাপত্তা নিশ্চিত না করলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। দিনভর রোগীদের ভোগান্তি। যেসব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজিবির সদস্য আছে, পুলিশের সদস্য আছে, তারা সিকিউরিটিটা ইনশিওর করবে। তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো, সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়েও পুনর্বিবেচনা করবে সরকার। কোটা আন্দোলনের সময় বরগুনায় দগ্ধ স্কুল শিক্ষার্থী এহতেশামের মৃত্যু। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। গণহত্যার বিচার দাবি স্বজনদের। গুম হয়ে 5 মাস আয়নাঘরে বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অন্ধকার কুঠুরিতে আটকে রেখে চলত বর্বরতা, বিশেষ আইনে দ্রুত বিচারের দাবি। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। এবং বন্যা দুর্গত এলাকায় 3 মাস 30 টাকা কেজিতে চাল ও 24 টাকায় খোলা আটা বিক্রির ঘোষণা। মজুদ থাকায় আশঙ্কা নেই খাদ্য সংকটের। চালের দাম কমার দাবি সচিবের। চিকিৎসকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারে আশ্বাসের পর 24 ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রাতে জরুরি বিভাগে বিজিবি মোতায়েন করার পর রোগীদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেন আন্দোলনরত চিকিৎসকরা। সারা দেশের সব হাসপাতালের জরুরি বিভাগ সহ চিকিৎসা সেবা চলবে নাকি বন্ধ থাকবে তা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। রোববার সকাল থেকে সব সরকারি, বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে কমপ্লিট শাটডাউনের ডাক দেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরপরেই ঘটনাটি নিয়ে দফায় দফায় চলে চিকিৎসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হাসপাতাল পরিচালক ও স্বাস্থ্য উপদেষ্টার বৈঠক। সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকা মেডিকেলে সংবাদ সম্মেলন করে জানান, চিকিৎসকরা তাদের শাটডাউন কর্মসূচি থেকে সরে এসেছেন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো, সেগুলো বিশ্লেষণ করে খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। তবে এই বক্তব্যের পরেই সাংবাদিকদের সামনে হাজির হন আন্দোলনকারী চিকিৎসকরা। বলেন, স্বাস্থ্য উপদেষ্টার দেয়া বক্তব্যের সঙ্গে তারা সম্পৃক্ত নন। তাদের দাবি জরুরি বিভাগের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন, ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এদিকে রাত 8:45টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বিজিবি মোতায়েনের পর শুরু হয় চিকিৎসা সেবা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় তিনি বলেছেন, কোনো রোগীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তদন্ত করে বিচার করতে হবে। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতাকে সোচ্চার থাকার আহ্বান সার্জিস আলমের।
যদি কোনো গাফেলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে। এরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন, তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে, কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আদালতের উপর নির্ভর করছে। আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া সব সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানে না বাংলাদেশ। আদালত চাইলে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে, তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। এ সময় উঠে আসে সাম্প্রতিক সময় ভারতের সঙ্গে হওয়া বাংলাদেশের সমঝোতা চুক্তির প্রসঙ্গও। জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা এটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সঙ্গে সেটা আমরা করব। বিভিন্ন প্রকল্পে যেসব ভারতীয় কাজ করতেন তারা দ্রুতই ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। একসময় ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ন্যায় বিচার নিশ্চিতে আগে আইন সংশোধন করতে হবে। আর গাজী MH তামিম মনে করেন, এই আইনেই বিচার সম্ভব। আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা যে অবিচারের বিরুদ্ধে কথা বলেছি, সেই অবিচার আবারও এই ট্রাইব্যুনাল দিয়ে হোক, সেটা আমরা হতে দিতে চাই না। আমরা চাই যে পক্ষের বিচার হচ্ছে সেই পক্ষ এবং যারা বিচার দাবি করছেন দুই পক্ষই যেন মনে করে যে ন্যায় বিচার হয়েছে। আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব, এবং এই আইন এবং বিধির যতটুকু লেখুনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখুনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সব অপরাধের বিচারের বিষয়ে রিটকারীকে আশ্বস্ত করেছেন উচ্চ আদালত। এদিকে নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছে জামাত। আইনজীবীর আশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি, গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে গত 27 আগস্ট হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। শুনানিতে গত সপ্তাহে সরকারের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আদালতকে জানানো হয়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, তবে হত্যায় জড়িতদের বিচার হবে। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। এ সময় রিটকারীকে হাইকোর্ট আশ্বস্ত করেন, সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। মাননীয় আদালত আমাদেরকে সামারি রিজেক্টেড করে দিছে। এখন আমরা ওইখানে বলছিলাম যে বর্তমানে যে ছাত্র জনতা নির্বিচার হত্যার দায়ে পাশাপাশি আরও কিছু আছে, যেমন 11 লক্ষ কোটি টাকা পাচার এবং শেখ হাসিনা নামে যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো বাতিলের জন্য সর্বশেষ আমরা পারলাম না। এদিকে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। এ বিষয়ে 21 অক্টোবর হবে শুনানি। দলটির আইনজীবীর প্রত্যাশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দল। জামাত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী।
এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলেও শুনানির উদ্যোগ না নেয়ায় পরে তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে সময় সংবাদের কাছে বন্দিশালায় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। 5 মাস 3 দিন অন্ধকার কুঠুরিতে আটকে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। জড়িতদের বিচারে গুম কমিশন গঠিত হওয়ায় স্বস্তি জানালো বিশেষ আইনে দ্রুত বিচার দাবি তার। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে রাত 8টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চ স্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল। স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক। আমি কিন্তু ব্যাপক চিৎকার করছি, যদিও ওরা ভলিউম ফুল করে দিয়েছে, তারপরে এমন যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। মানে এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এটা আমি টলারেট করতে পেরেছি, আমি বেঁচে আছি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় অচেনা এক স্থানে। সেখানকার নির্যাতন হার মানায় সিনেমাকেও। কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ইলেকট্রিক শর্ট তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মানে মাথার মানে পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে। প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো। একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে। পরে নেওয়া হয় অন্ধকার ছোট্ট কুঠুরিতে। আলো বাতাসীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় নির্যাতন শুরু হয় বলে জানান সোহেল রানা। ওই জায়গাটা এত ভয়াবহ, আমরা ছিলাম মশাদের খাদ্য। হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে। আমার একটা অনুরোধ আছে, মেরে তো ফেলবেনই। আমার অনুরোধটা হলো যে আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু কি 10 মিনিট একটু শুইতে দিবেন। আয়না ঘরে তার মতো অনেক বন্দী ছিল বলে ধারণা সোহেল রানার। জানান অনেক মানুষ মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফেরেন তিনি। 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল। যেই কণ্ঠস্বরটাকে নিয়ে যাওয়া হতো সেই কণ্ঠস্বরটা আমি দ্বিতীয়বার কখনো শুনি নাই। 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তোমাদের জীবন প্রদীপ শেষ। টানা 5 মাস 3 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে দেওয়া ভিডিও বার্তায় এমন নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। 1978 থেকে 2024 কালের পরিক্রমায় 46 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী হাজির হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। তৃণমূল থেকে শীর্ষ নেতারা মুহুর্মুহু স্লোগান আর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দে শামিল হন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিগত 15 বছরে হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। আগামীতেও সব বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে। এই বাংলাদেশের গতির জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি,
শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন সময় বৈষম্য মুক্ত সমাজ গড়ার। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়, সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বানের পানিতে কবরস্থান তলিয়ে থাকায় মৃতদের দাফন নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। লক্ষ্মীপুরের অনেক এলাকা থেকে বন্যার পানি নামলেও কিছু জায়গায় এখনো বাড়ছে, এ কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রেই স্বজনদের নিয়ে বসবাস করছেন বানভাসীরা। বহু কষ্ট করছে আমার এই আহাজারি 80 বছর বয়সী কালু মিয়ার, যিনি তার সহধর্মিনীকে হারিয়েছেন দিন 5 আগে। বসিয়েও থাকে তো আমার টাকার দাগ, টাকার জন্য আমি বাবা মরি গেলে আমার টাকার দাম নাই। জানান, যেভাবেই হোক দাফন করতে চেয়েছিলেন কবরস্থানেই। আমার পেছনে তেরপালে ঢাকা যে বালুগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা গেলে মনে হচ্ছে একটি বালির স্তূপ, কিন্তু না, এটি একজন ব্যক্তির কবর, যিনি মারা গিয়েছেন আজ থেকে 5 দিন আগে। যে সময় তিনি মারা গিয়েছেন এবং যে সময় তার দাফন হয়েছিল, সে সময় এই কবরস্থানে পানি ছিল 1 হাঁটুর চেয়ে আরো বেশি, অর্থাৎ পুরো কবরস্থানটি তখন ডুবেছিল পানির নিচে। এত পানির মধ্যে কিভাবে দাফন করলেন জানালেন এলাকাবাসী। বাক্সা ওখানে প্রায় 200 ফুট মাটি দিয়ে তারপর ওনাকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। অনেকে বলছে যে বেউরের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এটা আমরা আসলে চিন্তা করছি না, আমরা এখানে আমরা দাফন করি, কারণ উনি আমাদের ভাবি, আমাদের বাড়ির ব্যাপারটা, বুঝছেন, এখানে আমরা এখানে রাখছি। গত 5 দিনে কবরস্থানের পানি নামলেও মান্দারি আমিনবাজার সড়কের 2 পাশে এখনো বিস্তীর্ণ এলাকার মানুষ রয়েছেন পানিবন্দী। আজকে 12 দিন থেকে পানিতে থাকতে পারে না, কারণ পানির জ্বালা। এইভাবে করে দিচ্ছে আমরা আছি, আমার জায়গা জমিনে যে আমরা প্রথম বৃষ্টি থেকে আমাদের ঘরের ভিতরে 1 ফুট পানি ছিল, তারপরে পরের বৃষ্টি থেকে মনে করেন এই যে পানি এখন কমর উঠবে। 2004 সালে বন্যার পরও মাত্র 7 দিনে পানি পুরোপুরি নেমে গেলেও এবার তার নামগন্ধও নেই। প্রাণ আমরা ওই রকম পাই না, আর এইদিকে আসেও না, ওই দূরে চলে যায়, এদিকে কোনো প্রাণে আসে না। যা সহযোগিতা করছে গ্রামবাসী করছে, এর বাইরে কোনো প্রাণ এদিকে ঢুকে নেই এখন পর্যন্ত। দ্রুত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যা দুর্গত এলাকায় আগামী 3 মাস 30 টাকা কেজি দরে চাল ও 24 টাকা দরে খোলা আটা বিক্রি করা হবে। দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয় ব্রিফিংয়ে কথা জানান খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেছেন, খাদ্যশস্য মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকায় সংকটের শঙ্কা নেই। এদিকে চালের দাম কেজিতে 4.5 টাকা পর্যন্ত কমেছে বলেও জানান খাদ্য সচিব। দেশের সরকারি খাদ্য গুদামে চাল ও গম মিলিয়ে বর্তমানে খাদ্যশস্য মজুত রয়েছে 19,73,433 মেট্রিক টন, যা স্বাভাবিক মজুতের চেয়েও প্রায় 7 লাখ মেট্রিক টন বেশি। এছাড়া এবছর বোরো মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহ 11 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়েও 25,381 মেট্রিক টন বেশি হয়েছে। এমন অবস্থায় চলমান বন্যা মোকাবিলা ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় তিনি দাবি করেন, মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকায় খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। এরই মধ্যে চালের দামে নিম্নগতির কথাও জানান তিনি। খাদ্য মজুদ আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা 13 লক্ষ মেট্রিক টন, খাদ্য মজুদ আছে 19,73,433
মেট্রিক টন। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং মনিটরিংয়ের কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন 2 থেকে 4 টাকা করে কমে আসছে। সাধারণ মানের চাল আজকে গড় মূল্য 49 টাকা পার কেজি। এদিকে বন্যা দুর্গত এলাকার 2 শতাধিক কেন্দ্রের মাধ্যমে আগামী 3 মাস পর্যন্ত সাশ্রয়ী মূল্যে প্রতিদিন চাল ও আটা সরবরাহ করার কথা জানান খাদ্য সচিব। বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। 230টা কেন্দ্রে একদম ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে। সংকট না থাকায় আপাতত দেশের বাইরে থেকে চাল আমদানির কোনো পরিকল্পনা নেই বলেও জানান খাদ্য সচিব। কমিটি আছে, ওরা ঠিক করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোনো রকম সংকট না থাকা সত্ত্বেও বন্যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি ত্রাণ কাজে বিপুল পরিমাণ চাল লাগছে। এই 2 অজুহাতে 10 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সাক্ষাৎ টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। বন্যা দেখা দেওয়ার আগে অর্থাৎ গত 20 আগস্ট পর্যন্ত সাধারণ মানের মোটা সিদ্ধ 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হয়েছে 2000 টাকা দরে, কিন্তু এখন সে চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 2400 টাকায়। একইভাবে সব ধরনের চালের দামের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। বন্যা এজন্য আমাদের চট্টগ্রামের চাউল আমদানিটা কম হয়েছে। এই কমের পরিপ্রেক্ষিতে কিছু আমাদের অসাধু ব্যবসায়ী আছে, তারাও স্টক করছে এবং মার্কেটটা অটোমেটিক বাড়িয়ে গেছে। সিদ্ধ চালের মতো অবস্থা আতপ চালের বাজারও। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র বন্যা এবং ত্রাণের অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। ধান স্টক করার একটা শ্রেণী বের হয়ে গেছে, তারা ডেইলি 100, 150, 200 করে মনে ধানের দাম বাড়িয়ে দিচ্ছে, সেটার ইফেক্ট চাউলের বাজারে পড়তেছে। ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা এবং বগুড়ার মোকামে ধান চাল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মোকাম মালিক এবং মিলাররা আগের চাহিদাপত্র অনুযায়ী চাল দিতে অস্বীকৃত জানালো বাড়তি দাম পেলে গুদামগুলিতে চালবাহী ট্রাক পাঠাচ্ছে। এক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভাঙতে চাল আমদানির এলসি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। 6-7 এলসিটা কুলি রাখার জন্য বলতেছি, যদি আমাদের দেশে সংকট থাকে ছট করে 1 সপ্তাহের মধ্যে চাউল আমাদের দেশে আসবে, কিন্তু না হয় আমাদের চাউলের কেজি 100 টাকা ইমিডিয়েটলি 100 টাকা হয়ে যাবে। চট্টগ্রামে চালের কোনো মোকাম না থাকলেও নগরীর পাহাড়তলি বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1500 মেট্রিক টন এবং চাকতাই বাজারের 100 গুদামে 1300 মেট্রিক টন চাল আসছে। নেই কোনো চালের সংকট, তারপরও কৌশল এবং অজুহাত করে বাড়ানো হচ্ছে সব ধরনের চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে এখনো যদি মনিটরিং শুরু না হয় তাহলে আগামীতে লাগামহীন হয়ে পড়বে, এমনটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাহাড়তলি চাল বাজার থেকে কমল দে, সময় সংবাদ। বাজারের জিনিসপত্রের দাম একদম হতাশাব্যঞ্জক না, তবে নিত্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোলট্রি খাত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। বাংলাদেশের বাজার আমরা মনিটর করব, দাম কমছে কিনা, এবং আমরা সম্মিলিতভাবে আমরা তখন যথাযথ ব্যবস্থা নেব। প্রোডাকশন মার্কেটিংয়ের যে কস্ট বাজার আর ভোক্তার কাছে বিরাট ব্যবধান থাকতে পারবে। সরকারের কিছু পলিসি আছে, ট্যাক্স, ট্যারিফ, এগুলো, আর আমরাও সেটা আমরা দেখব। অনেকে ইল মাছের মতো আছে তো, তাই না, পিছলে যাচ্ছে কোনো কারণে, বাট এখন থেকে এগুলো সম্ভব হবে না। মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরও সন্তোষজনক বেটার হলো, আর যেন সুখ হয়, লোকজন আরো কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় আগুন দেওয়ার ঘটনায় গণশুনানিতে নিখোঁজ 80 জনের তালিকা করেছে তদন্ত কমিটি। আগামী 10 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ব্যক্তিদের ছবি দেখিয়ে গণশুনানিতে এভাবেই আকুতি জানাচ্ছেন স্বজনরা। জীবিত না হোক, অন্তত মৃত স্বজনকে শেষবারের মতো দেখতে চান তারা। স্বজনদের কাছ থেকে নিখোঁজদের ছবি সংগ্রহ ও নাম ঠিকানা লিপিবদ্ধ সহ তাদের সবশেষ অবস্থান জানতে মোবাইল ফোন ট্র্যাকিং করে নানাভাবে পর্যবেক্ষণ করে তদন্ত কমিটি। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার তালিকাগুলো যাচাই বাছাই করে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়। যাচাই বাছাই করে আমাদের এখানে যারা পূর্বে তালিকা করেছেন, এখানে আমাদের ছাত্ররা ছিলেন, একই সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা তালিকা করা হয়েছিল এবং অন্যান্য যে তালিকাগুলো আছে এবং আরও আমাদের কাছে ইনফরমেশন যেগুলো আছে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যে ইনফরমেশনগুলো নিয়েছে সবগুলো আমরা একসাথে করে আমরা একটা প্রতিবেদন দিতে পারি। জ্বালানি খাতে দুর্নীতি, লুণ্ঠন, লুটপাটে জড়িতদের তালিকা প্রকাশ ও জ্বালানি অপরাধী হিসেবে বিচার করার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ভোক্তার স্বার্থ রক্ষায় জ্বালানি খাতের রাঘব বোয়ালদের উৎখাত করতে হবে। আমলাদের দিয়ে কোনো কমিটি গঠন নয়, বরং বিইআরসির আওতায় জ্বালানি খাত সংস্কার কমিশনের গঠনেরও দাবি জানায় ক্যাব। অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি, ক্যাপাসিটি চার্জ, প্রতিযোগিতাহীনভাবে পছন্দের ব্যক্তি প্রতিষ্ঠানকে কাজ দেয়া। গত 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন নানা অনিয়ম করে বিপুল পরিমাণ অর্থ লুটের অভিযোগ রয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের তথ্য মতে কেবল 2022 সালে বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে 35,000 কোটি টাকা। আর এসবের কারণে দফায় দফায় বেড়েছে বিদ্যুৎ জ্বালানির দাম, লুণ্ঠিত হয় ভোক্তা অধিকার। আমরা 5-এ বলেছি হচ্ছে পেট্রোবাংলা। বিদ্যুৎ জ্বালানি খাতে লুণ্ঠন প্রতিরোধে সংস্কারের দাবি তুলে রোববার রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। 11 দফা প্রস্তাবে দাবি করা হয়, জ্বালানি খাত সংস্কার কমিশন গঠন, লুণ্ঠনে জড়িতদের তালিকা জনসম্মুখে প্রকাশ ও জ্বালানি অপরাধী হিসেবে বিচার নিশ্চিতের। প্রতিযোগিতাবিহীনভাবে বিনিয়োগ সৃষ্টি করে তারা একটা লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করেছে। এরকম অভিনব পদ্ধতিতে পৃথিবীতে কোথাও লুণ্ঠন করা হয়নি। আইনকে তারা বলা যেতে পারে যে ধর্ষণ হয়েছে। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন হয়ে গেছে। সে কারণে সংস্কার কমিশন, রিফর্ম কমিশন গঠন করতে হবে। যারা এত বছর লুটপাট করেছেন তাদের হোয়াইট পেপার আমরা চাই। বিগত সরকারের আমল কিংবা তার আগের সরকারের আমল থেকেও তাদের প্র্যাকটিসটা এত লম্বা, তাদের সাথে কিন্তু আমরা পেরে উঠব না। ফলে এখনই সময় তাদের আসলে বিচারের মুখোমুখি করা। সংবাদ সম্মেলনে বিশেষ বিধান সহ জ্বালানি খাতের বিতর্কিত সব আইন ও চুক্তি বাতিলের দাবি জানায় ক্যাব। বলা হয়, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার ধারা ভাঙতে না পারলে লুণ্ঠন মুক্ত হবে না এ খাত। চুক্তি অনেকগুলো বাতিল করতে হবে। সামিতের চুক্তি বাতিল করতে হবে, আদানির চুক্তি বাতিল করতে হবে, চুক্তি সংশোধন করতে হবে। আদানিকে তোষণ করা হয়েছে, এই সমস্ত চুক্তির ক্ষেত্রে কোনো রকম নিয়ম কানুন মানা হয়নি। লুণ্ঠনের সহযোগী হিসেবে এই আইনটি কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত এই আইনটি বলবৎ আছে। ফলে 2010-এর এই বিশেষ আইনটি বাতিল আমরা দাবি করছি। আগামী 3 বছরের মধ্যে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির দাম বৃদ্ধি হবে না, সরকারের কাছ থেকে এমন ঘোষণার দাবি জানিয়ে ক্যাবের পক্ষ থেকে বলা হয়, অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয় করতে হবে, নিশ্চিত করতে হবে লুণ্ঠনমূলক মুনাফাবিহীন সরকারি জ্বালানি সেবা। গ্যাস খাত লাভ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণ হারানো ব্যাংকগুলো সহ 9টি ব্যাংকের সঙ্গে লেনদেন করবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্টেক হোল্ডারদের দেয়া চেক ও পে অর্ডার নগদায়ন না হওয়ায় এক চিঠির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে, এর আগে স্থায়ী আমানত হিসেবে রাখা 1200 কোটি টাকা ফেরত চেয়েছিল বন্দর। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদার রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর স্বাক্ষরিত চিঠিতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সব ধরনের পে অর্ডার, চেক এবং ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করতে বলা হয়েছে। বিশেষ করে স্টেক হোল্ডারদের দেওয়া চেক, পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি এইসব ব্যাংকে নগদায়ন হচ্ছে না, তাই আর্থিক জটিলতার মধ্যে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ সমস্ত বিভাগকে আমাদের অর্থ হিসাব বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সকল ব্যাংকের কোনো পে অর্ডার কিংবা ব্যাংক গ্যারান্টি আসলে সেগুলো গ্রহণ থেকে আপাতত বিরত থাকার জন্য।
তবে বন্দরের এই সিদ্ধান্তে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের। শিপিং লাইনের লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকগুলো থেকে কিন্তু আমাদেরকে তাদের সাথে একটা ট্রানজ্যাকশন করতে হয়। যে 9টি ব্যাংকের কথা বলা হয়েছে, সেই 9টি ব্যাংকের অনেকেই কিন্তু আমাদের মেম্বার আছেন যারা এই ব্যাংকের সাথে লেনদেন করেন। তো নতুন করে আরেকটি ব্যাংক ওপেন না করা পর্যন্ত তারা কিন্তু এই লেনদেনগুলো করতে পারবে না। বন্দরের কিছু ব্যাংক আছে যেগুলি সরাসরি সেখান থেকে চার্জেস কেটে নেওয়া হয়। আমরা যদি আমাদের ব্যাংক থেকে টাকা তুলে সেই সব ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে রাখি অগ্রিম, তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণ হতে পারবো। অবশ্য গত সপ্তাহে অ্যাসালমের মালিকানায় থাকা 4টি ব্যাংকে 927 কোটি এবং পদ্মা ব্যাংকের 180 কোটি টাকা স্থায়ী আমানত ফেরত চেয়েছিল বন্দর। আগামী 1 থেকে 6 মাসের মধ্যে কিস্তি আকারে পরিশোধের আশ্বাস দিয়েছে ব্যাংকগুলো। এই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস, আর বন্দর পেয়ে থাকে অন্তত 4,500 কোটি টাকা। এর মাঝে বন্দর কর্তৃপক্ষের অন্তত 1200 কোটি টাকা স্থায়ী আমানত নিয়ে জটিলতা চলছে। বন্দর কর্তৃপক্ষের আশা এই বছরের মধ্যে তারা তাদের সে টাকা ফেরত পাবে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। যুক্তিতর্ক, বাকবিতণ্ডা আর বাক্যবাণে জমজমাট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। তবে এবার ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে গিয়ে প্রচারণা চালানোয় ভাইস প্রেসিডেন্ট কামালার নিন্দার মুখে পড়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন কামালা হ্যারিস। বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার আর্লিংটন সমাধিস্থলে যেতে হয়েছে তাকে। জাতির জন্য আত্মত্যাগ করা গৌরবময় এই স্থানে মার্কিন বীরদের সম্মান জানাতে সবাই একত্রিত হয়। কিন্তু ট্রাম্প এই স্থানে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন কামালা। যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্ব পালন করতে পারবেন না, তার কখনোই মার্কিন প্রেসিডেন্টের পদে দাঁড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট এই প্রার্থী। মূলত গেল সোমবার ভার্জিনিয়ার আর্লিংটন সমাধিস্থলে যান ট্রাম্প। পরে তার সমাধিস্থলের ফুটেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকটক ভিডিও প্রচার করে তার প্রচারণা শিবির। তবে কেন্দ্রীয় সরকার ও পেন্টাগনের আইন অনুযায়ী সমাধি ক্ষেত্রের ভেতর ছবি তোলা বা ভিডিও করার বিষয় রয়েছে বিধিনিষেধ। অবশ্য এই ঘটনা অস্বীকার করে শুক্রবার পেনসিলভেনিয়ায় এক বক্তৃতায় ট্রাম্প বলেন, নিহত সেনাদের পরিবার তাকে সমাধিস্থলে যেতে বলেছেন বলেই তিনি সেখানে গিয়েছেন। এমনকি তাদের অনুরোধের কারণে ছবি তুলতে বাধ্য হন বলে দাবি ট্রাম্পের। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।